ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ছি IC-57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্স চ্যাপ্টার 3, দ্যাট ইজ ফায়ার হ্যাজার্ড অ্যান্ড ফায়ার প্রিভেনশন। এর আগের ভিডিওতে আমরা এই ফায়ার ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3 এর পার্ট 1 অবধি পড়েছিলাম। আজকে আমরা তার নেক্সট পার্টটা এই ভিডিওতে পড়ব। তো চলো দেখা যাক। প্রথমে বলছে ফায়ার লোড. Fire load is defined as the quantity of heat liberated per unit of floor area when a building and its component are completely burned. তাহলে কি বলতে চাইছে যে ফায়ার লোড বলতে বোঝাচ্ছে যে একটা বিল্ডিং এবং তার ভেতরের সমস্ত রকম কম্বাস্টেবল মেটেরিয়াল যা যা রয়েছে সেগুলো সব যদি আগুনে পুড়ে যায় তাহলে মোট যত তাপ বা মোট যত হিট উৎপন্ন হবে সেটাকে ফ্লোর এরিয়া, টোটাল যে ফ্লোর এরিয়া তার প্রতি ইউনিট হিসাবে প্রকাশ করা হয়। ওকে, মানে ধরো একটা ধরো বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন রকমের একটা ওয়্যার হাউসের মধ্যে ধরো মনে করো বিভিন্ন রকমের মেটেরিয়ালস রয়েছে, তার মধ্যে কাঠ আছে, প্লাস্টিক আছে, পেপার মেটেরিয়ালস আছে, কিছু ফার্নিচার্স আছে। এইগুলো সমস্ত যদি আগুনে পুড়ে যায় এবং এর ফলে মোট যে তাপ বের হয় সেটাকে ওই টোটাল ওই ওয়্যার হাউসের টোটাল যে ফ্লোর এরিয়া তা দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে ফায়ার লোড। ওকে, দেয়ার ইজ এ ম্যাথামেটিক্যাল ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য ফায়ার লোড। মানে এই ফায়ার লোডকে আন্দাজ করে বলা হয় না, এটাকে মাপার জন্য একটা পার্টিকুলার ম্যাথামেটিক্যাল ফর্মুলা ব্যবহার করা হয়। দ্য নেচার অফ কম্বাস্টেবল মেটেরিয়ালস মাস্ট বি নোন সো দ্যাট দ্য ক্যালোরিফিক ভ্যালুজ পার কিলোগ্রাম অফ সাচ মেটেরিয়ালস ক্যান বি অবটেন ফ্রম ক্যালোরিক ভ্যালু টেবিল। তাহলে প্রতিটা মেটেরিয়ালের একটা করে ক্যালোরিক ভ্যালু আছে, তাই জন্য ওই গোডাউনের মধ্যে বা ওই বিল্ডিংয়ের মধ্যে কি কি ধরনের কম্বাস্টেবল মেটেরিয়াল রয়েছে সেটা জানাটা খুব দরকার, তাহলেই তার ক্যালোরিফিক ভ্যালুটা বোঝা যাবে। ঠিক আছে, মানে ফায়ার লোড বের করার আগে জানতে হবে যে বিল্ডিংয়ের ভেতরে কি কি কম্বাস্টেবল মেটেরিয়াল আছে। যেরকম আমি বললাম যে ধরো কাঠ আছে, কাগজ আছে, কটন আছে, প্লাস্টিক, রাবার। এবার এই প্রত্যেকটা মেটেরিয়াল যদি 1 কেজি হিসাবে পড়ে তাহলে কতটা হিট প্রডিউস হবে সেটাকে তার ক্যালোরিফিক ভ্যালু বলা হয় এবং সেটা ক্যালোরিফিক ভ্যালু টেবিলে মেনশন করা থাকে। ওকে, দ্য ওয়েটস অফ দ্য কম্বাস্টেবল মেটেরিয়ালস আর মাল্টিপ্লাইড বাই দেয়ার রেসপেক্টিভ ক্যালোরিফিক ভ্যালু। তাহলে প্রত্যেকটা মেটেরিয়ালের ওয়েট ইন্টু তার ক্যালোরিফিক ভ্যালু করা হয়। The products so arrived are added and thus result is divided by the floor area to arrive at fire load. তাহলে এই সব মেটেরিয়ালের যতটা হিট হচ্ছে মানে তার ওয়েট ইন্টু ক্যালোরিফিক ভ্যালু, এটা হচ্ছে তার টোটাল হিট কতটা হচ্ছে। এবার এটাকে ডিভাইড করা হবে টোটাল ফ্লোর এরিয়া দিয়ে, তাহলে পাওয়া যায় হচ্ছে ফায়ার লোড হচ্ছে। ওকে, experts have recognized 3 main classes of occupancies on the basis of fire load. তাহলে এক্সপার্টরা বলছে যে মেনলি 3টে ক্লাস অফ ফায়ার লোড হতে পারে। একটা হচ্ছে লো ফায়ার লোড। কোথায় হতে পারে এটা? জেনারেলি রেসিডেন্সিয়াল প্রেমাইসেস, অফিসেস অ্যান্ড হোটেলস, মানে এইসব জায়গায় তুলনামূলকভাবে সব থেকে কম কম্বাস্টেবল মেটেরিয়ালস থাকতে পারে। নেক্সট হচ্ছে মডারেট ফায়ার লোড, রিটেল শপস অ্যান্ড ফ্যাক্টরি বিল্ডিংস। মিনিং এখানে বলছে যে তোমার কম্বাস্টেবল মেটেরিয়ালস মিডিয়াম অ্যামাউন্টে থাকতে পারে। নেক্সট হচ্ছে হাই ফায়ার লোড, সেটা হচ্ছে তোমার জেনারেলি বাল্ক স্টোরেজ, গোডাউন্স অ্যান্ড ওয়্যার হাউস। এইসব জায়গায় প্রচুর পরিমাণে কম্বাস্টেবল মেটেরিয়াল থাকে, তাই জন্য এর ফায়ার লোড সব থেকে বেশি। ওকে, নেক্সট কি বলছে দেখো, ফায়ার রেজিস্ট্যান্স। ফায়ার রেজিস্ট্যান্স gives the time span during which a construction offers resistance to a standard fire. ওকে, মানে ফায়ার রেজিস্ট্যান্স বলতে বোঝাচ্ছে যে কোনো বিল্ডিং বা কনস্ট্রাকশন স্ট্যান্ডার্ড ফায়ারের বিরুদ্ধে কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে সেই সময়টাকে। আর একটা ডেফিনেশন বলছে দেখো, দ্য টার্ম ফায়ার রেজিস্ট্যান্স ডিনোটস দ্য ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট টু উইথস্ট্যান্ড হিটিং অফ স্পেসিফিক সিভিয়ারিটি while performing its normal functions, thus restricting the spread of fire in a building for a definite time. এটাতে বলা হচ্ছে যে
বিল্ডিংয়ের কোনো অংশ, যেরকম ধরো সেটা ওয়াল হতে পারে, বিল্ডিংয়ের রুফ হতে পারে, বা কোনো ফ্লোর হতে পারে, কতক্ষণ পর্যন্ত আগুনকে সহ্য করতে পারে এবং তার নিজের কাজটাকেও ঠিক মতন করে যেতে পারে এবং আগুনটাকে ছড়াতেও বাধা দেয়। তার যে এই মানে তার যে এই যে ক্যাপাসিটিটা, এই রেজিস্ট্যান্স ক্যাপাসিটিটাকেই বলা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স। ওকে, দ্য ন্যাশনাল ফায়ার কোড অফ ইন্ডিয়া হ্যাজ ক্লাসিফাইড দ্য ফায়ার রেজিস্ট্যান্স অফ বিল্ডিং অ্যাজ আন্ডার, কী কী বলা হচ্ছে দেখো। ক্লাস 1, ক্লাস 1-এ হচ্ছে 4 আওয়ার্স ফায়ার রেজিস্ট্যান্স। ক্লাস 2 সেখানে হচ্ছে 3 আওয়ার্স ফায়ার রেজিস্ট্যান্স। ক্লাস 3 সেখানে হচ্ছে 2 আওয়ার্স ফায়ার রেজিস্ট্যান্স। ক্লাস 4 সেখানে হচ্ছে 1 আওয়ার ফায়ার রেজিস্ট্যান্স। তাহলে সব থেকে ভালো কোনটা? ক্লাস 1 অবশ্যই, কারণ তার ফায়ার রেজিস্ট্যান্স সব থেকে বেশি। তার ফায়ার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ঘন্টা। আস্তে আস্তে ক্লাস 4-এ যখন চলে আসছে তখন সেই রেজিস্ট্যান্সটা কমে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। ঠিক আছে। To evaluate fire resistance, the different components of structure that are evaluated are as follows. কি কি ফায়ার রেজিস্ট্যান্স দেখার জন্য একটা স্ট্রাকচারের কিছু কিছু জিনিস দেখতে হয়, যেরকম হচ্ছে এই জিনিসগুলো। কি কি? কনস্ট্রাকশনাল হ্যাজার্ডস, মানে সেটা কনস্ট্রাকশন করার সময় কি কি তার হ্যাজার্ড তৈরি হয়েছে সেটা দেখতে হবে। মানে বিল্ডিংটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, কারণ সেই মেটেরিয়ালের ওপর ফায়ার রেজিস্ট্যান্স অনেকটা নির্ভর করে। এক্সপোজার হ্যাজার্ডস, মানে ধরো কতটা তার ফায়ারের এক্সপোজার রয়েছে, মানে ধরো বিল্ডিং থেকে পাশের, সেই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংটা কি বিল্ডিং, সেখান থেকে এখানে আগুন চলে আসতে পারে কি না, কতটা কাছে রয়েছে, বা পাশের বিল্ডিংটা কেমিক্যাল ফ্যাক্টরি কি না, তাহলে তার রিস্ক বেশি। হাইট, বিল্ডিংয়ের হাইট কতটা রয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ, কারণ হাইট যত উঁচু বিল্ডিং হবে তত বেশি আগুন ছড়াবে, তত বেশি লস হবে। সাইজ, এটাও সেম, বিল্ডিং যত বড় হবে আগুনটা স্প্রেড করার সম্ভাবনাও তত বেশি হবে। সাইলেন্ট রিস্ক, মানে যে রিস্কটা সাইলেন্টলি হবে, যেটা বাইরের থেকে দেখে বোঝা যাবে না কিন্তু তারপর দেখা যাবে যে অনেকটা লস হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে হ্যাজার্ড অ্যারাইজিং ফ্রম গুডস, মানে বিল্ডিংয়ের ভেতরে কী ধরনের মেটেরিয়ালস থাকে, সেটা কি কম্বাস্টেবল মেটেরিয়াল নাকি নন কম্বাস্টেবল মেটেরিয়ালস, সেটার উপরেও রিস্কটা বিশালভাবে ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস হ্যাজার্ড, মানে এগুলো ছাড়াও আরও অনেক ধরনের হ্যাজার্ডস রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে মিসলেনিয়াস হ্যাজার্ডস। ঠিক আছে। নেক্সট আমরা দেখব কনস্ট্রাকশনাল হ্যাজার্ডস। While considering the hazards of construction, the components of the structure which are considered are mainly those comprising the exterior or shell of the building, that is external wall, and the roof of the building. তাহলে কনস্ট্রাকশনাল হ্যাজার্ডের মধ্যে মেনলি দেখা হচ্ছে যে তার ওয়ালটা কতটা ভালো কনস্ট্রাকশন রয়েছে এবং তার রুফটা কতটা ভালো কনস্ট্রাকশন রয়েছে। তাহলে এক্সটার্নাল ওয়াল আর রুফটা যদি তার ভালো হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আগুনটা ছড়াতে অনেকটাই মানে পারে না আর কি, অনেকটাই আগুনটাকে আটকাতে অনেকটাই সাহায্য করে। এক্সটার্নাল ওয়ালস অ্যান্ড হ্যাজার্ডস অ্যাসোসিয়েটেড উইথ দেম। External wall is a principal wall of a building and includes wall facing into an open area or other buildings. তাহলে এক্সটার্নাল ওয়াল হচ্ছে যে কোনো একটা বিল্ডিংয়ের, যেটা প্রধান বিল্ডিং, যেটা বাইরের দিকে থাকে এবং এটার চারপাশে আরও অনেক রকম দেওয়াল থাকে এবং ফেসিং ইনটু অ্যান ওপেন এরিয়া, এটা একটা ওপেন এরিয়া বা অন্যান্য বিল্ডিংদের এটা ফেস করছে। ঠিক আছে। এক্সটার্নাল সব থেকে বাইরের দিকের যে দেওয়াল, তারপরে কি রয়েছে, ওপেন এরিয়া রয়েছে বা পাশাপাশি আরও বিল্ডিং টিল্ডিং রয়েছে, সুতরাং সেটা মানে কনস্ট্রাকশনটা কীরকম সেটা খুব ভালো হওয়া দরকার। Construction of the external wall is important because better the type of construction, the less the building would be subjected to exposure hazard. তাহলে যতটা ভালো তার কনস্ট্রাকশন হবে ততটাই হ্যাজার্ডের প্রতি তার এক্সপোজারটা কম থাকবে। দ্য ডিফারেন্ট টাইপস অফ এক্সটার্নাল ওয়ালস অ্যান্ড হ্যাজার্ডস অ্যাসোসিয়েটেড উইথ দেম, কী কী আছে, ডিফারেন্ট টাইপ অফ এক্সটার্নাল, কী কী ধরনের এক্সটার্নাল ওয়াল হতে পারে। একটা হচ্ছে ব্রিক ওয়ার্ক অর স্টোন ম্যাসনরি। ওকে, মানে যেটা হচ্ছে তোমার ব্রিক, মানে আমরা জানি যে ইটের তৈরি ওয়াল, বা হয়তো স্টোন ওয়াল, যেগুলো নিজে হয়তো আগুনে খুব বেশি তাড়াতাড়ি পড়ে না, কারণ এগুলো নন কম্বাস্টেবল মেটেরিয়াল, কিন্তু এগুলো কিন্তু খুব বেশিক্ষণ হিট বা প্রেশার সহ্য করতেও পারে না, ক্র্যাক হয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে। নেক্সট হচ্ছে কংক্রিট অর রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট। তাহলে এটা অবশ্যই ব্রিক ওয়ার্ক অর স্টোন ওয়ালের থেকে বেটার।
কিন্তু এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলো হয়তো তার থেকে বেশি আগুনকে আটকাতে পারে, ফায়ারকে, কিন্তু খুব বেশিক্ষণও আটকাতে পারে না। নেক্সট হচ্ছে টিম্বার যদি কোনো ওয়াল হয়, টিম্বার দিয়ে যদি তার এক্সটার্নাল ওয়ালটা করা হয়, তাহলে সেক্ষেত্রে টিম্বার মানে আমরা জানি কি জেনারেলি বাঁশ বা কোনো রকম গাছের ছাল, খড়কুটো, এইসব টাইপের জিনিসপত্র। তো এগুলোও কিন্তু থাকা মানে খুব সিরিয়াস ফায়ার হ্যাজার্ড হতে পারে, ফায়ার রিস্ক অনেক বেশি হয়ে যায়, কারণ এইসব জিনিসে কাঠ, বাঁশ, গাছের ছাল, এইগুলোতে খুব তাড়াতাড়ি খড়, এগুলোতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায়, আগুনে এগুলো নষ্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে করুগেটেড আয়রন শিটিং। করুগেটেড আয়রন শিটিং হচ্ছে তোমার এক ধরনের করুগেটেড আয়রন শিট, যেটা দিয়ে দেওয়াল হতে পারে, সেটা নিজে আগুনে পড়ে না, কিন্তু এর স্ট্রেংথ কিন্তু খুবই কম। ঠিক আছে, হিট পেলে এই আয়রন খুব তাড়াতাড়ি এক্সপ্যান্ড হয় এবং নষ্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে অ্যাসবেস্টাস সিমেন্ট শিটিং। এটাও এক ধরনের এক্সটার্নাল ওয়াল, এটারও স্ট্রেংথ খুব একটা বেশি নয়, এটা নিজে যদিও আগুনে পড়ে না, কিন্তু এটার স্ট্রেংথও খুব একটা বেশি নয়। নেক্সট হচ্ছে গ্লাসের ক্ষেত্রে বলা হচ্ছে যে গ্লাস ওয়াল থাকলে বাইরে থেকে কিন্তু আগুন খুব সহজেই ভেতরে ঢুকে যেতে পারে, তাই জন্য এক্সটার্নাল হ্যাজার্ডটা অনেকটাই বেড়ে যাচ্ছে। প্লাস আগুন লাগলে গ্লাস ভেঙে নিচে পড়ে যেতে পারে, এতে যারা ধরো ফায়ার ফাইটার্স রয়েছে তারা আহত হতে পারে, সুতরাং এখানে একটা অন্যরকম বড় রিস্ক রয়েছে। নেক্সট আমরা দেখবো কি রুফ, কনস্ট্রাকশনাল হ্যাজার্ডের মধ্যে নেক্সট হচ্ছে রুফ। দ্য রুফ অফ আ বিল্ডিং ইজ নর্মালি প্রোভাইডেড অ্যাজ আ ওয়েদার প্রোটেকশন। মিনিং কি বলছে, যে রুফের মেন কাজ কি, বিল্ডিংকে বৃষ্টি বা ধরো ঝড় বা রোদ এই সমস্ত থেকে মেনলি রক্ষা করা। ঠিক আছে, in the case of an outbreak of fire, the construction of the roof plays an important part, not only in so far as it either aids or impedes the spread of fire, but the strength of the roof and its fire resistance also determines the extent of which the firefighters can carry on the firefighting operations from within the building. তাহলে কি বলতে চাইছি, যে যদি রুফ ভালো হয়, ভালো কনস্ট্রাকশন হয় রুফের, তাহলে ফায়ার স্প্রেড কম হবে, এবং রুফ যদি খারাপ কনস্ট্রাকশন হয় তাহলে কিন্তু ফায়ারটা দ্রুত ছড়িয়ে পড়বে। দ্য মেইন টাইপস অফ রুফিং মেটেরিয়ালস আর কনসিডার্ড বিলো, মানে কী ধরনের রুফ হতে পারে। একটা হচ্ছে থ্যাচ মেটেরিয়াল, থ্যাচ মানে বেসিক্যালি খড়ের ছাউনি, এরকম রুফ হয়। টিম্বার মানে ধরো কাঠের ছাদ হতে পারে। সিঙ্গলস মানে হচ্ছে ছোটো ছোটো ধরো ওই ওভারল্যাপিং রুফিংয়ের পিসেস পাওয়া যায়, একটার সঙ্গে একটা ওভারল্যাপ করে থাকে, সেগুলো রুফিং পিস, সেগুলো দিয়ে ছাদ তৈরি হয়। একটা হচ্ছে নেক্সট হচ্ছে টার্ড অর বিটুমিনাস ফেল্ট, মানে হচ্ছে ওই তার দিয়ে একটা রুফ করা হয়, ওয়াটারপ্রুফ একটা শিট রুফ করা যেতে পারে, সেটাকে বলা হয় বিটুমিনাস ফেল্ট অর টার্ড। নেক্সট হচ্ছে গ্লাস রুফ মানে হচ্ছে কাঁচের যে ছাদ হয় সেটাকে বলা, কাঁচ দিয়ে তৈরি যে রুফটা সেটা হচ্ছে কাঁচের ছাদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টারনাল কনস্ট্রাকশনটা এবার আমাদের দেখতে হবে। কি বলছে দেখো, ফ্লোর বলছে intermediate floors are provided in a building in order to increase its usable area. তাহলে কেন ফ্লোর করা হয় একটা বিল্ডিংয়ের মধ্যে, যাতে তার ইউজেবল এরিয়াটা যাতে বেড়ে যায়, সেই জন্যই মানে প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা মেশিনারি রাখা যাবে, আলাদা আলাদা ইকুইপমেন্ট, ফার্নিচার বা মানুষ, এগুলো সব থাকতে পারবে, সে কারণে ফ্লোর করা হয়। The floors therefore support the machinery and equipment at different levels, and the fire resistance of the floors will determine how much damage could be caused to the machinery and equipment installed thereon and on floor below. তাহলে কি বলতে চাইছে, যে এই ফ্লোরের তোমার যতটা ভালো কনস্ট্রাকশন হবে তার উপর ডিপেন্ড করবে যে এই মেটেরিয়ালসগুলো বা এই ইকুইপমেন্টগুলো কতটা ড্যামেজ থেকে বাঁচবে বা কতটা সেগুলো ড্যামেজ হয়ে পড়বে আগুন লাগলে। ঠিক আছে, apart from the damages to the equipment, the collapse of the floor may also cause damage to the walls supporting the floors, as a collapsing
floor tend to pull down all or a part of supporting walls. তাহলে যদি ফ্লোর যদি কোলাপস করে যায় আগুন লেগে, তাহলে কিন্তু পুরো দেওয়াল টেওয়াল সব শুদ্ধ যদি কোলাপস করে যায়, তাহলে কিন্তু সেখানে একটা বিশাল বড় মানে বেশ ভালো মতন লস হতে পারে, প্লাস কারোর বডিলি ইনজুরিও হতে পারে ফ্লোর যদি ভেঙে পড়ে যায়। ঠিক আছে, মানে ফায়ার ড্যামেজের পাশাপাশি কিন্তু কোলাপস ড্যামেজও হতে পারে। নেক্সট হচ্ছে দেখো, in judging the merit or demerits of floors, there are two main considerations: the material employed in construction and the existence of floor opening. তাহলে এই ক্ষেত্রে দুটো জিনিস দেখা হয়, এর ক্ষেত্রে দুটো জিনিস দেখা যায়। একটা হচ্ছে যে ফ্লোরটা ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে না খারাপ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, সেটা একটা জিনিস দেখা যায়। আর একটা হচ্ছে যে ফ্লোরের কোনো ওপেনিং আছে কিনা, যেমন তার কোনো স্টেয়ার কেস আছে কিনা বা কোনো তার লিফট শ্যাফট আছে কিনা, এগুলো ফায়ার স্প্রেডকে কিন্তু বাড়াতে সাহায্য করে। সেই জন্য সেগুলো ফায়ার টেন্ডস টু স্প্রেড ভার্টিক্যালি মোর দেন হরাইজেন্টালি, অ্যান্ড আনপ্রোটেক্টেড ফ্লোর ওপেনিংস অ্যালাউ ফ্লেম অ্যান্ড স্মোক টু বি ক্যারিড আপওয়ার্ড ফ্রম ফ্লোর টু ফ্লোর and burning embers to fall to the floor below, thus spreading the fire throughout the building. তাহলে ফায়ার বেসিক্যালি ফায়ারের প্রবণতা কি, যে ভার্টিক্যালি সেটা স্প্রেড করে যায়, হরিজন্টালি কিন্তু স্প্রেড করে না। তো যদি ফ্লোরগুলো ওপেন ফ্লোর হয়, ফ্লোরের কোনো রকম প্রোটেকশন না থাকে, তাহলে সেক্ষেত্রে আগুন এবং ধোঁয়া সহজেই এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে চলে যায়। এবং জ্বলন্ত কাঠ, কয়লা, এগুলোর ছোটো ছোটো টুকরো এগুলো ফ্লোরে নিচের ফ্লোরে পড়ে এবং সেখান থেকেও কিন্তু বিভিন্ন মেটেরিয়ালসে, কম্বাস্টেবল মেটেরিয়ালসে আগুন লেগে যেতে পারে। The ideal arrangement would be to have no floor openings, access to the various floors being obtained by hosts and staircase in the open. তাহলে কি বলছে যে আইডিয়াল সব থেকে নিরাপদ ব্যবস্থা কি, যে কোনো রকম যাতে ফ্লোরের মধ্যে ওপেনিং না থাকে, সেগুলো স্টেয়ারকেস বা হোস্টকেও কিন্তু ফ্লোর ওপেনিং হিসাবে ধরা হয়। কিন্তু একটা ফ্লোরে তো থেকে অন্য ফ্লোরে যেতে গেলে তো সেগুলো তো থাকবেই, লিফটের প্লেস বা তোমার সিঁড়ি, এগুলো তো থাকবেই। তো এগুলো কিন্তু যাতে থাকলেও যদি সেগুলো বন্ধ করা থাকে, যাতে আগুনটা সহজেই ওপর দিকে না উঠে যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফল সিলিং। কি বলছে দেখো, এনি সিলিং অফ কম্বাস্টেবল মেটেরিয়াল ইজ আনস্যাটিসফ্যাক্টরি, whether it would be wood, fiber board, textile fabric or paper, as in addition to the hazard of the cavity being the ceiling itself is easily ignited and provides fuel for a fire. তাহলে কি বলছে যে যদি সিলিংটা যদি কোনো রকম ফল সিলিং থাকে, সেটা ধরো কাঠ হতে পারে বা কোনো রকম পেপার বা কোনো রকম কম্বাস্টেবল মেটেরিয়াল দিয়ে যদি তৈরি হয়, তাহলে কিন্তু সেটা একদমই সেফ নয়। কারণ সিলিং মানে ফল সিলিং থাকলে সেখানে নিজেই আগুন ধরে যাবে এবং আগুনটাকে আরও বাড়িয়ে দেবে ফল সিলিং থাকলে। ঠিক আছে, ইন্টারনাল পার্টিশনস দেখো কি বলছে, পার্টিশনস ক্যান বি অফ গ্রেট ভ্যালু if they are constructed of brick or concrete, as they will tend to confine a fire to the portion of the building in which it has originated, or at least will prevent it sweeping through the entire building. তাহলে পার্টিশনটাও কিন্তু একটা গ্রেট ভ্যালু রাখছে। যদি ব্রিক বা কংক্রিটের পার্টিশন ওয়াল হয়, তাহলে সেটা খুবই ভালো হবে এবং সেক্ষেত্রে আগুনটা অনেক কম ছড়াতে পারবে। ঠিক আছে, পুরো বিল্ডিংয়ে আগুনটাকে ছড়াতে এই নন কম্বাস্টেবল মেটেরিয়ালের যদি পার্টিশন হয়, তাহলে সেটা বাধা দেবে। নেক্সট আমরা দেখবো যে এক্সপোজার হ্যাজার্ড। এক্সপোজার হ্যাজার্ড কী কী রয়েছে সেটা দেখব। A wide definition of exposure is the likelihood of a building or its content sustaining damage or becoming ignited by reason of a fire in adjoining or neighboring premises. মানে আমি যেটা প্রথমেই বললাম যে তার পাশাপাশি যে সমস্ত বাড়ি রয়েছে, সেই বাড়ির থেকে ওই যে বাড়িটার ইন্স্যুরেন্স করা হয়েছে, ইনশিওর্ড প্রপার্টি যেটা, তাতে আগুন লাগার সম্ভাবনা কত। ধরো যে বাড়িটাকে একটা আমি ধরো ফ্যাক্টরি করেছি, যেটাকে আমি ইন্স্যুরেন্স করালাম, ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্সটা করানোর সময় দেখছে যে ঠিক তার পাশেই একটা কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে।
তাহলে কেমিক্যাল ফ্যাক্টরিতে যে কোনো সময় একটা কোনো রকম কেমিক্যাল রিয়াকশান থেকে একটা আগুন লাগতে পারে, একটা ফায়ারের অরিজিনেশন হতে পারে, এবং তার থেকে সেই বিল্ডিংয়ে, পাশের বিল্ডিংটাতে আগুন চলে আসতে পারে। বা ধরো দুটো বিল্ডিংয়ের মধ্যে গ্যাপ কতটা, যদি অনেকটা দূরে থাকে তাহলে ঠিক আছে, বাট যদি গ্যাপ এতটাই কম আছে যে ওটাতে কোনো রকম ফায়ার বা কোনো রকম স্মোক হলে তার এফেক্ট পাশের বিল্ডিংয়ে খুব সহজে চলে আসবে। তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্য থ্রি মেন ফ্যাক্টরস ইন দ্য কনসিডারেশন অফ এক্সপোজার হ্যাজার্ড আর কনস্ট্রাকশনাল ফিচার্স। তার মধ্যে একটা রয়েছে নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন, আর একটা রয়েছে আনস্যাটিসফ্যাক্টরি পার্টি ওয়াল। তাহলে নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন মানে তো আমরা জানি যে যেটার কনস্ট্রাকশনটা স্ট্যান্ডার্ড মেটেরিয়াল দিয়ে হয়নি। আর একটা বলছে কি আনস্যাটিসফ্যাক্টরি পার্টি ওয়াল। দেখো কি বলছে, এটা বলছে আ পার্টি ওয়াল ইজ আ গুড স্ট্রং ওয়াল built of specified incombustible materials of adequate thickness। তাহলে সেটাকে বলা হচ্ছে পার্টি ওয়াল। এটা কিন্তু কোশ্চেনে আসে যে পার্টি ওয়াল কাকে বলা হচ্ছে। পার্টি ওয়াল ইজ আ গুড স্ট্রং ওয়াল built of specified incombustible materials of adequate thickness. In practice, walls that go through the roof and 2 feet above are called perfect party walls। মানে রুফ পর্যন্ত যে সমস্ত দেওয়ালগুলো সেগুলোকে বলা হচ্ছে, রুফ এবং তার উপরে আরও 2 feet অ্যাবাভ যে দেওয়ালগুলো সেগুলোকে বলা হচ্ছে পারফেক্ট পার্টি ওয়াল। দোজ দ্যাট গো আপ টু দ্য রুফ আর কল্ড পার্টি ওয়ালস। ওকে, আ পারফেক্ট পার্টি ওয়াল ইজ আ ওয়াল অফ নট লেস দ্যান 400 মিলিমিটার থিকনেস। মানে তাহলে পারফেক্ট পার্টি ওয়ালের ক্ষেত্রে মিনিমাম থিকনেস কত হতে হবে, তার 400 মিলিমিটার। নেক্সট হচ্ছে এরিয়াস। দিজ আর দ্য স্মল ওপেন স্পেসেস সারাউন্ডেড বাই বিল্ডিং। মানে বিল্ডিংয়ের চারপাশে যে এরিয়াটা থাকে সেটা দে মে ফ্রম আ সিরিয়াস হ্যাজার্ড। তাহলে সেখান থেকেও কিন্তু সিরিয়াস হ্যাজার্ড থাকতে পারে সেই এরিয়াতে, সেটাও দেখতে হবে। তাহলে এগুলোর ওপর ডিপেন্ড করে মেনলি ইন্স্যুরেন্সের রেটটা ফিক্স হবে। তারপর কী বলছে দেখো, ডিস্টেন্স ফ্রম আদার বিল্ডিং, এটা আমি বলে দিয়েছি অলরেডি। অ্যাডজয়নিং বিল্ডিং, হোয়ার বিল্ডিংস অ্যাডজয়েন and are of same height, the main risk is of roof exposure। যদি সেম হাইটের হয় তাহলে রুফ এক্সপোজার থেকে এই রুফে আগুন চলে আসবে। আর পারফেক্ট পার্টি ওয়াল এক্সটেন্ডিং অ্যান্ড অ্যাডিকুয়েট ডিস্টেন্স অ্যাবভ দ্য রুফ ইজ দ্য বেস্ট প্রোটেকশন এগেনস্ট দিস ফ্রম এক্সপোজার। বিল্ডিং নট অ্যাডজয়নিং, মানে অ্যাডজয়নিং বিল্ডিং নেই, দ্য মোর ফায়ার রেজিস্ট্যান্ট দ্য কনস্ট্রাকশন, দ্য বেটার দ্য প্রোটেকশন অফ উইন্ডোজ, the less hazardous the occupation, and the less height of the building and closer they can be erected with reasonable safety। তাহলে কি বলছে যে বিল্ডিংয়ের হাইট যত কম হবে, বিল্ডিংটা যত বেশি ফায়ার রেজিস্ট্যান্ট কনস্ট্রাকশন দিয়ে তৈরি করা হবে ততটাই, বা সেখানে যে অকুপেশনটা হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ধরো বিল্ডিংয়ের মধ্যে কোনো বিল্ডিংয়ের মধ্যে ধরো কাগজ নিয়ে কাজ হচ্ছে, তাহলে সেখানে খুব ইজিলি আগুন লেগে যেতে পারে। বা জুট নিয়ে কাজ হচ্ছে, সেখানে খুব তাড়াতাড়ি, জুটের একটা ফ্যাক্টরি, সেখানে খুব তাড়াতাড়ি আগুন লেগে যেতে পারে। তো এগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু সে কতটা হ্যাজার্ডিয়াস পজিশনে রয়েছে একটা বিল্ডিং। কন্ডিশনস এক্সিস্টিং বিটুইন বিল্ডিংস, although two buildings stand at a considerable distance apart, it cannot be assumed that there is no exposure hazard without consideration of the condition existing between the building। তাহলে কি বলছে যে দুটো বিল্ডিংয়ের মধ্যে যদি সাফিসিয়েন্ট গ্যাপ থাকে তাহলে মনে করা হবে যে সেখানে খুব একটা কিছু হ্যাজার্ড নেই, কারণ পাশের বিল্ডিং যদি কোনো কারণে কোনো রকম ফায়ার বা স্মোক হয় সেটা তার পাশের বিল্ডিংকে অ্যাফেক্ট করতে পারার সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। নেক্সট আমরা দেখব হাইট। দ্য হ্যাজার্ড অফ হাইট ইজ টু বি ডিস্টিংগুইশড ফ্রম দ্যাট অফ সাইজ। তাহলে সাইজের হ্যাজার্ডটা আলাদা, হাইটের হ্যাজার্ডটা আলাদা। A single story building having ground floor only is known as a shed structure, and a storied building is inferior to a shed structure from hazard point of view because of the following reasons। তাহলে যে বিল্ডিংটার হাইটটা কম, এটা ধরো একতলা একটা বিল্ডিং বা একটা গোডাউন, সেটার রিস্ক অনেকটা কম হয়ে যাচ্ছে, রিস্কটা সেক্ষেত্রে কম থাকছে। আর ধরো একটা 5তলা একটা বিল্ডিং, তাহলে তার রিস্ক অবশ্যই ওই একতলা বিল্ডিংয়ের রিস্কের থেকে অনেকটা বেশি, সেটাই এখানে বলেছে। কি বলছে দেখো, দ্য ফায়ার অন আ লোয়ার ফ্লোর টেন্ড টু স্প্রেড মোর ইজিলি অ্যান্ড র্যাপিডলি আপওয়ার্ড। এটা আমরা আগে পড়লাম যে ফায়ার কি হয়, ভার্টিক্যালি ছড়িয়ে পড়ে, হরাইজন্টালি ছড়ায় না। তাহলে লোয়ার ফ্লোরে যদি আগুন লাগে তাহলে সেটা খুব ইজিলি, খুব র্যাপিডলি আপওয়ার্ড ছড়িয়ে পড়বে। নেক্সট, অন দ্য আদার হ্যান্ড, ওয়াটার ইউজড ইন এক্সটিংগুইশিং আ ফায়ার অন ওয়ান অফ দ্য আপার ফ্লোরস মে ড্যামেজ প্রপার্টি
on lower floors either by flowing through floor openings or by percolating through floors, মানে ওপরের ফ্লোরে যদি আগুন লেগেছে তো সেই আগুনটাকে নেভানোর জন্য জল ঢালা হচ্ছে বা জল দেওয়া হচ্ছে, সেই জল পড়ে নিচের ফ্লোরের বিভিন্ন রকম প্রপার্টি ড্যামেজ হয়ে যেতে পারে। নেক্সট বলছে যে ইন দ্য ইভেন্ট অফ ওয়ান অফ দ্য আপার ফ্লোরস বিং উইকেন্ড বাই ফায়ার অ্যান্ড গিভিং ওয়ে, additional weight is thrown on the floor below which too may collapse with similar results. তাহলে আর একটা কারণ কি হতে পারে, আর একটা কি বলছে যে যদি আপার ফ্লোর উইকেন্ড হয়ে যায় এবং ভেঙে পড়ে যায় আগুনের জন্য, এবং তাহলে কি হবে, সেই ওজনটা পুরোটা নিচের ফ্লোরে এসে পড়বে, ওপরের ফ্লোরটা ভেঙে নিচের ফ্লোরে পড়ে গেল। তাহলে নিচের ফ্লোরে আগে শুধু নিজের ওয়েটটাই তাকে বহন করতে হতো, এখন তাকে ওপরের ফ্লোরটাও ভেঙে এসে পড়ার জন্য তাকে অনেক বেশি ওয়েট ক্যারি করতে হচ্ছে। এইভাবে আস্তে আস্তে পুরো বিল্ডিংটাই কিন্তু কোলাপস করে যেতে পারে। ঠিক আছে, সেটাও একটা ফায়ারের অনেক বড় হ্যাজার্ড। তাহলে আজকে এতটাই। যদি তোমরা IC-57 প্রিপারেশন নিচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ পরের পার্টের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে। এবং আমি বলবো যে তোমরা যদি লাইসেন্সিয়েট, অ্যাসোসিয়েট এবং ফেলোশিপ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ তাহলেও এই চ্যানেলটা তোমাদের জন্য খুবই উপকারী হবে, কারণ এই চ্যানেলে পরপর আইসি সমস্ত রকম চ্যাপ্টারগুলোই কভার করা হবে এবং কোশ্চেন অ্যান্সারও খুব তাড়াতাড়ি শেয়ার করা হবে চ্যাপ্টার ওয়াইজ। ওকে, তাহলে আজকে এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই জন্য সেগুলোও দেখা হয়।